তো আমি আমাদের কোর্সে কি কি আছে বা মডিউলটা কি সেটা আগে একটু দেখি। আমাদের এটা মেবি দেখা যাচ্ছে তো, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট সেম জিনিস না, এটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি। তো আমাদের এই ওয়েব ডিজাইন করার জন্য যেটা প্রয়োজন আমাদের কোর্সে যা যা থাকবে, ফার্স্ট অফ অল আমরা এখান থেকে HTML শিখব, দেন CSS শিখব, বুটস্ট্র্যাপ শিখব, জাভাস্ক্রিপ্ট শিখব, আমাদের jQuery, PHP, ওয়ার্ডপ্রেস। আপনাদের এখানে টোটাল ক্লাস কটা? প্রশ্ন হচ্ছে কত? না, আপনাদের এখানে টোটাল ক্লাস হচ্ছে 15টা। টোটাল 15টা ক্লাস আপনারা পাবেন আমার থেকে। এর মধ্যে আমরা HTML এর 3টা ক্লাস করব, 3টা, CSS এর 3টা, কয়টা হলো? 6টা। আমরা বুটস্ট্র্যাপের 3টা ক্লাস করব, এই বুটস্ট্র্যাপের 3টা ক্লাস। সো আমাদের কয়টা হলো? 9টা। এখানে জাস্ট আমি বুটস্ট্র্যাপের যে ক্লাসটা করব এই দুইটা মিলে আমার এখানে 3টা ক্লাস, আমার এখানে 9টা ক্লাস কমপ্লিট। তো আপনারা দুজন ভিতরে চলে যান, ওকে মাথায় দেন। আচ্ছা, এরপরে এই আমাদের কয়টা গেল? 3 3 9। আমাদের PhD টু HTML, PhD মানে কি? ফটোশপ থেকে কিভাবে HTML এ কনভার্ট করতে হয় এটার একটা ক্লাস আমি নেব। কয়টা হলো? 10টা। ওয়ার্ডপ্রেসের 2টা, 12। একটা হবে আমাদের জাভাস্ক্রিপ্ট আর একটা হবে আমাদের jQuery, 14। আর একটা ক্লাস পাবেন ফাইবার সম্পর্কে। কয়টা হলো? টোটাল 15টা ক্লাস আপনারা আমার থেকে পাবেন। ওকে, সো আমাদের এখানে এই যে HTML, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া HTML শিখবো 3টা ক্লাস। আসলে HTML আমাদের আজকে শুরু হবে, আজকে ফার্স্ট ক্লাস আমরা HTML দেখব। এখন প্রশ্ন হচ্ছে আসলে HTML কি? HTML এর ফুল মিনিং জানেন তো আপনারা? কি ফুল মিনিং? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি একটু HTML এর উইকিপিডিয়াতে যাই। উইকিপিডিয়া পর্যন্ত এখানে জাস্ট যে কোনো জিনিসের তথ্য পাওয়া যায়। আপনার কোনো কিছু যদি কোনো কিছু সম্পর্কে যদি জানতে ইচ্ছা করে তাহলে ওই জিনিসের উইকিপিডিয়া আপনি সার্চ করতে পারেন। ওকে, সো আমি এই HTML এর একটু উইকিপিডিয়ার মধ্যে আসলাম হয়তো বা HTML সম্পর্কে কিছু জানার জন্য। এখানে দেখেন HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTMLটা মূলত আমাদের একটা ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য HTML এর ইউজেস হয়। যেমন আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করাই, যেমন রায়ান্স কম্পিউটার। এটার নাম শুনছেন সবাই? এটা একটা ওয়েবসাইট, রায়ান্স কম্পিউটারের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা একটা ডিজাইন, যেটা আপনার মতো একজন ওয়েব ডিজাইনার হয়তো এটা ডিজাইন করেছে। ওকে, যেখানে দেখেন এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, কোম্পানির লোগো। এখানে কিছু বাটন, এখানে হয়তো বা সার্চ বক্স, তার পাশে এখানে হয়তো বা কিছু আইকন সেট করা হয়েছে। ওকে, তার নিচে এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি, আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, দেন হচ্ছে গেমিং, মনিটর, তার নিচে হয়তো বা ছবি। এই জিনিসগুলো যখন আউটপুট করা হয় তখন প্রথম HTML এ স্ট্রাকচার করে এই লোগোটা HTML কোড দিয়ে আউটপুট করতে হবে। এই সার্চ বক্সটা আপনাকে HTML কোড দিয়ে আউটপুট করতে হবে, এই আইকনগুলো নিতে হবে। এখানে যে লেখাগুলো দেখেন, এই যে ল্যাপটপ, তারপর হচ্ছে এই যে ডেস্কটপ, তার নিচে যে লেখাগুলো, এগুলো হচ্ছে আমাদের HTML এর কাজ। HTML দিয়ে আউটপুট করা হয়েছে। তো আমার একটা ওয়েবসাইটের মধ্যে যত ইমেজ হতে পারে, যত কন্টেন্ট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, কোনো সার্চ বক্স হতে পারে, বা কোনো বাটন হতে পারে, বা কোনো আইকনস, এগুলো সব হচ্ছে আমার HTML স্ট্রাকচার। জাস্ট HTML দিয়ে আউটপুট করতে হবে। এরপরে এখানে যে দেখেন এই যে আমাদের লোগোটা, এই লোগোটা এতটুকু কেন? আরো বড় হতে পারতো না? বা এখানে এই যে একটা সার্চ বক্স আছে, এই বক্সটা তো ছোট কেন? বা এটা তো ফুল স্ক্রিনও হতে পারতো, তাই না? এখানে আইকনগুলোর সাইজ এটা দেখতে পাচ্ছি। এই লেখাগুলো পাশাপাশি কেন আসলো? যখন আপনি HTML করবেন তখন এগুলো নিচে নিচে থাকার কথা, তো এগুলো পাশাপাশি আসছে। যেমন মনে করেন আমরা যদি একটা বিল্ডিং বানাতে চাই, একটা বিল্ডিং, সো বিল্ডিং এর প্রথমে কি হয়? স্ট্রাকচার হয়, কলম হয়, তার উপরে ছাদ হয়। এটা হচ্ছে বিল্ডিং এর স্ট্রাকচার। আপনি HTML দিয়ে একটা স্ট্রাকচার রেডি করলেন। এখন সেই বিল্ডিং এর মধ্যে ইউনিট কয়টা হবে, রুম কয়টা হবে, এই রুমের ডেকোরেশনটা কি হবে, বা হচ্ছে আপনার যে ওয়ালে একটা কালার দেখতে পাচ্ছি আমরা,
এই কালারটা হোয়াইট হবে না রেড হবে। তো স্ট্রাকচার রেডি করব আমরা HTML দিয়ে, CSS দিয়ে সেটাকে ডিজাইন করব। সেটাকে ডিজাইন করার জন্য আমি CSS ইউজ করব। সেম ভাবে দেখেন এখানে যে আমাকে এই যে এখানে মাউসটা ধরলে যে বের হচ্ছে এটাকে বলে ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, এটা একটা ড্রপ ডাউন মেনু এখান থেকে বের হচ্ছে, এটা হচ্ছে একটা CSS এর কাজ। নিচে আসেন, এখানে অনেক কন্টেন্ট আছে, দেখেন এখানে কিছু আমাদের ছবি আছে, এটা একটা কার্ড, এটাকে একটা কার্ড বলে। এই কার্ডের মধ্যে দেখেন পাশাপাশি 4টা কার্ডকে বসানো হয়েছে। এইটা ইমেজ, তার নিচে কিছু কন্টেন্ট নেওয়া হয়েছে, এটাও তার নিচে কন্টেন্ট, এখানে হয়তো স্টার ডিজাইন করা হয়েছে, এখানে কিছু লেখা বসানো হয়েছে। লেখাগুলো আমি আগেই বলেছি কন্টেন্টগুলো সব HTML, কিন্তু এখানে কন্টেন্টের সাইজ কতটুকু জায়গা নিয়ে এসে বসে আছে, এই জিনিসগুলো আমাদের CSS এর কাজ। CSS এর ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শিট। তো আগে HTML এর কথা বলবো, যে আজকে CSS নিয়ে আলোচনা করবো না, যেহেতু আমাদের CSS এর ক্লাস 4 নম্বর ক্লাসে আসবে। তো এখন HTML এর মূলত ভার্সন 5 চলতেছে, আমাদের HTML এর এখন ভার্সন 5 চলে। এতদিন আমরা HTML 1, 2, 3, 4 ইউজ করেছি, তবে HTML 4 and 5 এর মধ্যে কিছু পার্থক্য আছে। কিছু আমরা কেন HTML 5 ইউজ করবো, HTML 5 এই জন্য ইউজ করবো, HTML 4 এর মধ্যে যেই ক্লাসের ডিভটাকে বিস্তারিত লেখা লাগতো সেই ক্লাসটাকে আমরা শর্ট ভাবে লিখতে পারি HTML 5 এ। ঠিক আছে, এই জন্য আমরা আমাদের এখানে HTML 5টা ইউজ করবো। দেখেন এখানে এই ফাইল কিভাবে ক্রিয়েট করতে এটা আমি দেখাবো, সো এটা নিয়ে আলোচনা করছি না। এরপরে নিচে আসলাম, এই আমাদের HTMLটা মূলত আমাদের WG এরা হচ্ছে এটা ফাউন্ড করছে, এটাকে বানিয়েছে আজ থেকে প্রায় 28 বছর আগে 1993 তে। তবে এই 1993 তে আসলে এটা অফিসিয়াল ভাবে পাবলিশড হয়েছে, কিন্তু আসলে HTML এর ব্যবহার বিধিটা মোটামুটি জানাশোনা 1991 ছিল। 1991 সালে এটা মোটামুটি প্রচলিত ছিল। 1993 তে অফিসিয়াল ভাবে যে একটা অ্যানাউন্সমেন্ট, সেই জিনিসটা আসলে 1993 তে করা হয়েছে। আচ্ছা, যদি নিচে আসেন, এখানে এটা টাইপস লেখা আছে, দেখেন এটা ডকুমেন্ট ফাইল ফরম্যাট, এটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, কোনো ডকুমেন্ট ছাড়া সে আউটপুট আপনাকে দিবে না। আর এটার আউটপুট যখন আপনি কোনো কিছু করবেন, যখন ইনপুটে কোনো কিছু দিবেন, সেই আউটপুট দেখার জন্য অবশ্যই ওয়েব লাগবে। ওয়েব ছাড়া কখনোই এটা আউটপুট আসবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এখানে ওদের ফরম্যাট লেখা আছে, ওদের একটা ওয়েবসাইট আছে, আমাদের HTML এর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। এখানে যদি আপনারা আসেন, হয়তোবা এখানে ওদের অনেক ইনফরমেশন দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা পড়তে পারেন, পড়ে হয়তোবা একটা ভালো ধারণা আয়ত্ত করতে পারবেন। ওকে, দেন এখানে ওদের ভার্সনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ওদের এলিমেন্টস। আর এই হচ্ছে ওই ব্যক্তি, টিম বার্নার্স-লি, ইনি আসলে HTML-টাকে ফাউন্ড করেছে। ওকে, উনি হচ্ছে HTML এর ওনার। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের HTML এর আলোচনা। এরপরে যদি আপনারা এটা নিয়ে এখানে একটু পড়াশোনা করেন, উইকিপিডিয়ার মধ্যে আরো কিছু তথ্য হয়তো বা আপনারা জানতে পারবেন। আচ্ছা, সো এটা হচ্ছে দুটো ওয়েবসাইট, আপনি চাইলে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আমি বলবো এখান থেকে যদি আপনারা একটু এসে ঘাটাঘাটি করেন, হয়তো বা কিছু জানতে পারবেন HTML সম্বন্ধে আরো বিস্তারিত। তো এটা হচ্ছে আমাদের HTML এর বিষয়টা। তো এখানে আমি প্রথমেই বলেছিলাম আমাদের HTML, দেন CSS, এই CSS দিয়ে সাইট ডিজাইন করা হয়। বুটস্ট্র্যাপ, আসলে বুটস্ট্র্যাপটা কি আর কেন ইউজ হয়? বুটস্ট্র্যাপটা সাধারণত একটা কাজেই বেশি ইউজ হয়, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য। আমি যদি আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ করতে চাই, এখন রেসপন্সিভ কি? রেসপন্সিভ হচ্ছে আমার এই ডিজাইনটা, এখন আমি এটা কি দিয়ে ভিউ করতেছি? ল্যাপটপ। সো এই ল্যাপটপের সাইজটা আর আমার হাতে যে একটা অ্যান্ড্রয়েড ফোন, এই দুইটার জিনিস কিন্তু সাইজ এক না। এটার সাইজ কি সেম? না। সো এই ফোনটা দিয়ে যদি আমার এই ল্যাপটপটাকে, এই ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে কি এই ডিজাইনটা এরকমই থাকবে? না। তাহলে এটা ছোট কিভাবে হয়ে যাচ্ছে? এটা অটোমেটিক কেন আমার মোবাইলে ফিক্সড হয়ে যাচ্ছে? এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করা হয়েছে। দেখেন আমি এটা রেসপন্সিভ মোডটা অন করে দিচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন, এটা অন হবে। এখন তো আমার অলরেডি অন করা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এটা রেসপন্সিভ অন হবে। এখন এখান থেকে আপনি এই ওয়েবসাইটটাকে ভিউ করতেছেন, সেটার সাইজ হচ্ছে আমার 1128। আমি যদি এটাকে ছোট করি, দেখেন এটাকে আমি ছোট করতেছি, দেখেন এইটার সাইজটাকে ছোট করতেছি। দেখেন তো আমি যখন এই 716, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। আমি কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে আমি জানি, আপনারাও জানবেন যখন বুটস্ট্র্যাপের ক্লাস নেবে। সো এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। এই মিডিয়াম ডিভাইসে যখন আসলাম, তখন দেখেন এখানে যে মেনুটা ছিল এতক্ষণ, এই যে একটা বড় মেনু ছিল না আমাদের, এই মেনুটা দেখেন মোবাইল মেনু হয়ে গেছে। এখানে এই যে দেখেন একটা মেনু আসছে, মেনুতে ক্লিক করেন, দেখেন আপনি এখানে মেনু বের করে দিচ্ছে। ক্লিয়ার? আসলে এই যে প্রত্যেকটা ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছে, দেখেন এতক্ষণ এখানে পাশাপাশি কার্ড কয়টা ছিল? এই যে এখানে কয়টা কার্ড? 4টা। আপনি একটু ছোট করেন তো, দেখেন এখানে 4টা থাকে কিনা, কয়টা আছে এখন?
এইটা আসলে রেসপন্সিভ। প্রত্যেকটা ডিভাইস দিয়ে যখন আমার এই ডিজাইনটাকে ভিউ করা হবে তখন যেন সেই ডিজাইনের সাথে আমার সাইটের ডিজাইনটা মিলে যায় ওই ডেস্কটপের সাইজের সাথে। কারণ হচ্ছে যদি ডেস্কটপের সাইজের সাথে না মেলে, তা এখন এখানে যে মার্জিনটা আছে, মনে করেন এখানে এখন কতটুকু মার্জিন আছে, ধরেন 8 পিক্সেল। সো 8 পিক্সেল মার্জিনটা আমার ল্যাপটপের জন্য ঠিক আছে, কিন্তু একটা ফোনে যদি 8 পিক্সেল জায়গা মার্জিন দেয় তাহলে এই ওয়েবসাইটটার লেংথ অনেকটাই বেশি হয়ে যাবে, অনেক সময় লাগবে পুরো ওয়েবসাইটটা ভিজিট করার জন্য। ওকে, তো এই জিনিসগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে, মনে করেন এখন এখানে 8 পিক্সেল আছে, যখন মোবাইল দিয়ে ভিউ করবে তখন এখানে 2 পিক্সেল হয়ে যাবে, যখন হয়তো বা আরো বড় পিক্সেল কোনো ডিভাইস দিয়ে ভিউ করবে তখন 4 পিক্সেল হবে, যখন ল্যাপটপ বা ডেস্কটপ আসবে তখন হয়তো বা 8 পিক্সেল হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে রেসপন্সিভ বিষয়। এরপরে পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি আসলে একটা ফটোশপ ফাইল, জাস্ট একটা ফটোশপের ওয়েব ফ্লো বলে। যারা ফটোশপের কাজ পারেন তারা হয়তো বা জানার কথা যে ওয়েব ফ্লো বলে একটা ফটোশপে অপশন আছে। সেই ওয়েব ফ্লোটাকে কিভাবে এইচটিএমএল কোড দিয়ে আমি এইচটিএমএল এ কনভার্ট করব, সেই কাজটাই করবো আমরা একটা ক্লাস পিএইচডি টু এইচটিএমএল। আমি একটা টেমপ্লেট আপনাদেরকে করে দেখাবো, বাকি টেমপ্লেটগুলো আপনারা করবেন, হয়তো বা আমি আপনাদেরকে টেমপ্লেট দিব, সেটা করে আমাকে সাবমিট করতে হবে। আমাদের দুইটা ক্লাস আছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানেন এরকম কেউ আছেন? ওয়ার্ডপ্রেস আসলে কি কি ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, একটা, হ্যাঁ, পিএইচপি সিএমএস, হ্যাঁ, যেটা দ্বারা হচ্ছে কিছু এইচটিএমএল দ্বারা কিছু ওয়েবসাইট তৈরি করা আছে, এবং সেগুলোতে হচ্ছে থিম আকারে তৈরি করা হচ্ছে পিএইচপি। এগুলো হচ্ছে অলরেডি কিছু সাইট তৈরি করা আছে, ওইগুলোকে আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ওয়েবসাইট তৈরি করি। আচ্ছা, গুড। আসলে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা পিএইচপি সিএমএস, উনি ঠিক বলেছেন। আর ওয়ার্ডপ্রেস সাধারণত একটা রেডিমেড মার্কেটপ্লেস বলতে পারে, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম কিনতে পাওয়া যায়। আমি যদি একটা সাইটে যাই, যেমন থিমফরেস্ট .net, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এখানে লক্ষাধিকেরও বেশি থিম পাওয়া যায়। থিম মানে হচ্ছে একটা থিমের মধ্যে মিনিমাম হলেও 50 করে ডেমো থাকে একটা থিম, আর এই থিমগুলো অবশ্যই পেই, আপনাকে কেউ ফ্রি দিবে না। তো মনে করেন আমি এখানে একটা জনপ্রিয় থিম সার্চ করতেছি, যেমন উডমার্ট। এটা খুব জনপ্রিয় একটা থিম, এটা একটা উডমার্ট থিম। এই থিমের মধ্যে 350টা ডেমো আছে, 350। যখন আমি এই থিমটা কিনবো, এই থিমের দাম কত? $59। সো এটা যদি আমি কিনি তাহলে 350টা ডেমো আমি ইউজ করতে পারবো। ওদের অলরেডি একটা ডিজাইন বানানো থাকে, ওয়ার্ডপ্রেসের ডিজাইন বানানো থাকে। ধরেন আমি এখান থেকে একটু ডেমোসে দেখাই আপনাদের। আমাদের ডেমোস লাগবে উপরে, এই যে অল টেমপ্লেট। এগুলো হচ্ছে দেখেন অলরেডি ওরা ডিজাইন বানায় রাখছে। আমি জাস্ট যদি একটা টেমপ্লেট ওপেন করি, এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। দেখেন অলরেডি একটা ওয়েবসাইট। এই থিমটা যদি আপনি আপনার ডোমেন হোস্টিং বোঝেন আপনারা? আচ্ছা, ডোমেন হোস্টিং হচ্ছে এই যে দেখেন, এটা একটা ডোমেন, এই যে রায়ান্স কম্পিউটার, এটা একটা ডোমেন, rayanscomputer.com। এই .com একটা ডোমেন। তবে শুধু .com-ই যে ডোমেন তাই না, আরো অনেক সার্ভিস আছে। .com হতে পারে, .xyz হতে পারে, .abcd হতে পারে, .org হতে পারে, আপনার info হতে পারে, edu হতে পারে, অনেক টাইপের হতে পারে। জাস্ট এই ডোমেনের মধ্যে .com এটা একটা সার্ভিস, মানে ডোমেনের একটা সার্ভিস হচ্ছে .com, ঠিক আছে? আর হোস্টিং কি? হোস্টিং হচ্ছে এই ওয়েবসাইটটা, এই সাইটটা যেই জায়গায় রাখা হয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে তো এই যে ইমেজগুলো আছে, এটা একটা জায়গা নিয়েছেন আমাকে 2 KB হোক, তাও তো জায়গাটা নিয়েছে। এই ওয়েবসাইটটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের হোস্টিং, ঠিক আছে? তো আপনি যখন কোনো ডোমেন কিনে এই ডোমেনের মধ্যে এই থিমটাকে জাস্ট অ্যাক্টিভ করে দেবেন, তখন এরকম একটা ডিজাইন পেয়ে যাবে। তখন এই ডিজাইনটাকে আপনার কাস্টমাইজেশন করতে হয়। ধরেন এখানে ওদের লোগো পরিবর্তে আপনার লোগো হবে, এখানে মেনু বারটা এরকম না হয় অন্যরকম হতে পারে, এই সার্চ বক্সটা এতটুকু না হয় আরো ছোট বড় হতে পারে, এই আইকনগুলো এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনার ইচ্ছা মতো এটাকে ড্রাগ এন্ড ড্রাগ করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। জাস্ট হচ্ছে এগুলো আপনাকে থিম অ্যান্ড প্লাগইনের মাধ্যমে পুরো ওয়ার্ডপ্রেসটাকে মেইনটেইন করা হয়। কিছু থিম হচ্ছে একটা, কিছু প্লাগইন, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই মনে রাখতে হবে থিম প্লাগইন এগুলো পেইড, নট ফ্রি। তবে ফ্রি কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস পারপাস করতে পারি।
কিন্তু কোনো প্রফেশনাল যখন কোনো কাজ করব তখন আমাদের অবশ্যই পেইড ইউজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এরপরে আমাদের আর কি বাকি আছে? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটা একটা আলাদা জগৎ। শুধু জাভাস্ক্রিপ্ট জেনেই অনেক কিছু করা যায়। এটা জাভাস্ক্রিপ্ট যখন ক্লাস নেব তখন জাভাস্ক্রিপ্টে একটা ক্লাস পাবেন, জাস্ট এখানে রাখা হয়েছে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে হয়তো আপনাদের সাথে আলোচনা করবে এটাতে কি হয়, কিভাবে এটা ইউজিং হয়, এই বিষয়টা। আর এই জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেমন পিএইচপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, ঠিক তেমনই এই জাভাস্ক্রিপ্টেরও অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। এর মধ্যে একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে jQuery। এখানে যদি সার্চ করেন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এই যে অনেক ফ্রেমওয়ার্ক আছে, Vue.js, Angular.js, jQuery, Angular.js, Stable, তারপর হচ্ছে Metator, Express, তারপর নেক্সট, রুবি। সব থেকে জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে আমাদের React.js। এটা হচ্ছে অন্যতম জমা। আপনারা যে ফেসবুক ইউজ করেন, এই ফেসবুকটাও এই রিয়াক্ট দিয়েই করেন। ওকে, তো যাই হোক, এই হচ্ছে বিষয় মোটামুটি আলোচনা আপনাদের সাথে আলোচনা করলাম। এরপরে এর নিচে কিছু সোশ্যাল মিডিয়া আছে, দেখেন এখানে কিছু, আমি মনে করি সোশ্যাল মিডিয়া সবার মনে আছে। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, থাম্বলার, ভিকে, মিডিয়াম, স্টক ওভারফ্লো, গিটহাব আর কোয়েরা। ওকে, এর মধ্যে এমন কোন সোশ্যাল মিডিয়া আছে যেটা আপনি চেনেন না? কেউ এখানে যা আছে সবই আপনারা চেনেন? কোনটা চেনেন না সেটা আমাকে বলেন। ভিকে, আচ্ছা আমি বলছি। আচ্ছা, থাম্বলার এগুলো হচ্ছে এগুলো ভিডিও টিডিওর জন্য ইউজ করা হয়। ভিকে এখানে ভিডিও আপলোড করা যায় ইউটিউবের মতো। মিডিয়াম এটাও সেম। স্ট্যাক ওভারফ্লো একজন ডেভেলপারের জন্য, এখানে এই ওয়েবসাইটে একজন ডেভেলপারের যা প্রয়োজন সলিউশন পাওয়া যায়। কোয়েরাতে যখন আমরা সলিউশন পাই, ডেভেলপারদের সলিউশনের জন্য স্ট্যাক ওভারফ্লো ইউজ করা হয়। আর গিটহাবকে নাম শুনেন নাই? আচ্ছা, গিটহাব এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একজন যারা ওয়েবের কাজ করে তাদের জন্য। আমরা যেরকম আমাদের গুগল ড্রাইভে কি করি, ফাইল আপলোড করে রাখি না, জাস্ট এই গিটহাবে আমাদের যে প্রজেক্টগুলো করবো র কোডিং এর, এইটাকে গিট করে উঠে রাখতে হয়। জাস্ট ওই ফাইলটাকে গিটহাবে রাখতে হয়, রেখে আপনি যখন কোনো বায়ার বা কেউ যদি আপনার কাছে বলে যে আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স দেখেন, তখন আপনি জাস্ট ওই গিটহাবের যে ফাইলটা তোলা সেটা লিঙ্ক দিয়ে দিবেন, তখন সে দেখে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গিটহাবের কাজ। সেখানে গিট করতে হয়, কোনো ফাইলকে গিট করে উঠাইতে হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের কিছু, এই হচ্ছে আলোচনা। তো চলেন আজকে HTML এর ক্লাস। সো HTML এর ক্লাস নেই। HTML এর কোনো কিছু যদি আমি HTML করতে চাই, HTML করার জন্য কোড এডিটর লাগবে আমাদের। সো আমি যদি লিখি HTML কোড এডিটর, এখানে অনেকগুলো এডিটর আসছে, যেমন ব্র্যাকেটস, কোমোডো, বিবিই, ব্লুফিশ, সিকি, অনেক আছে। ঠিক আছে, তবে আপনারা অবশ্যই কেউ এই ব্র্যাকেটস দেন হচ্ছে, বা মনে করেন এটা তো হ্যাং করতেছে কেন, আচ্ছা, কেউ ব্র্যাকেটস বা হচ্ছে ভিএস কোড এগুলো তো তেমন ইগনোর করার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে ভিএস কোড আর ব্র্যাকেটস এগুলো তো সবকিছু সাজেস্টের মতো করে দেয়, আপনাকে বলে দিব অনেক কিছু। সো এখন যেহেতু নতুন, সো আপনারা চেষ্টা করবেন কোডগুলো ম্যানুয়ালি করার জন্য, হাতে করার জন্য। যদি করেন তাহলে হয়তো পরবর্তীতে এই কোডগুলো আপনাদের এক টাইপের মুখস্থর মতো হয়ে যাবে। আর যদি এটা সাজেস্ট নিয়ে করেন, পরবর্তীতে আপনি যখন কোথাও কোনো ইন্টারভিউর জন্য যাবেন, তখন আপনাকে এই প্রবলেম ফেস করতে হবে। যেমন তখন আপনাকে কেউ বলবে না যে ভাই ভিএস কোডে কোড করেন, তখন আপনাকে অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেওয়া হবে। আর নোটপ্যাড প্লাস প্লাসে সম্পূর্ণ কোডটাই ম্যানুয়ালি করতে হয়। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখানে ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। আচ্ছা, একটু ওয়েট করেন তো। তো আমাদের এখানে যে সাবলাইম টেক্সট ছিল, এটাকে আমি একটু সার্চ করতেছি গুগলে। এটা হচ্ছে আমাদের সাবলাইম টেক্সট। সো এটা সবাই ডাউনলোড করে নেবেন, জাস্ট লিখলে হবে সাবলাইম টেক্সট ডাউনলোড, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড অপশন, এখানে এসে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে এই যে একটা চলে আসছে উইন্ডোজ 64 বিট, উইন্ডোজ 64 বিট সবাই এটাকে ডাউনলোড করে নেবেন আশা করি। সো আমরা এই সাবলাইমটা ডাউনলোড করার পরে, আমার এখানে সাবলাইম মেবি আছে, এই জন্য আমি ডাউনলোড করে নিই সাবলাইম। এটাকে এন্টার দিয়ে ওপেন করব। ওপেন করার পরে হয়তোবা আপনাকে এরকম দেখাবে।
তো এখানে জাস্ট আমরা এরকম জাস্ট আমাকে সাবলাইমটা দেখাবে, ঠিক আছে। তো এখানে কাজ করার জন্য কোনো HTML কাজ করার জন্য আমাকে ফাইল কি করব, আমি কিন্তু সাবলাইম ওপেন করেছি এখানে, এটা হচ্ছে আমার সাবলাইম। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। কোনো HTML কাজ করার জন্য আগে আমাদের ফোল্ডার তৈরি করতে হয়। আগে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিতে পারি হয়তো আমাদের ফার্স্ট ক্লাস, এন্টার করলাম। এই ফার্স্ট ক্লাসের মধ্যে হয়তোবা আমাকে ফাইল রেডি করতে হবে, আমাকে ফাইল বানাতে হবে। সো আমি রাইট বাটন প্রেস করলাম। ফাইল বানানোর জন্য মাউসের রাইট বাটন প্রেস করবেন, দেন নিউ থেকে এখানে একটা অপশন আছে দেখেন টেক্সট ডকুমেন্ট, দেখা যায়। এই টেক্সট ডকুমেন্টের উপর ক্লিক করব। এখানে আমাদের নিউ টেক্সট ডকুমেন্ট, এটা একটা নাম, আমি এখানে একটা নাম দিতে পারি যেমন ইন্ডেক্স। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স কেন দিলেন ভাই? ইন্ডেক্স হচ্ছে জাস্ট HTML এর একটা ভাষা, তাই দিয়েছি। আপনি যদি এখানে আপনার নাম বা অন্য কোনো ওয়ার্ডও ইউজ করতে চান কোনো প্রবলেম নেই, ইউজ করতে পারেন। আমাদের মূল কাজ হচ্ছে এখানে এক্সটেনশনটা কি আছে, TXT। সো আমরা এই TXT ফরম্যাটটাকে জাস্ট তুলে এখানে HTML লিখতে হবে। HTML লিখে আপনি দুইবার এন্টারে হেড করবেন, তাহলে এখানে দেখেন একটা ওয়েবের আইকন চলে আসছে, দেখা যায়। আচ্ছা, সো আমি এটা ক্রিয়েট করলাম, আমার এটা হলো, কিন্তু আপনাদের অনেকের কম্পিউটারে এটা হবে না, সো একটু কাজ করতে পারবেন। তো তার জন্য এর জন্য আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল। সো যদি কেউ উইন্ডোজ 7 ইউজ করে থাকেন তাহলে তার এখানে একটা অপশন আসবে, আমাদের ফোল্ডার অপশন নামে একটা লেখা আসবে যদি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন। আর যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন এটার মতো, তাহলে হয়তো এই অপশনটা আসবে আমাদের ফাইল এক্সপ্লোরার অপশন। জাস্ট এখানে একটা ক্লিক করব, ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে একটা অপশন আছে ভিউ থেকে আমাদের এখানে একটা অপশন আছে দেখেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এইটা প্রতিটা কম্পিউটারে ডিফল্ট ভাবে টিক দেওয়া থাকে। তো দেন অ্যাপ্লাই, ওকে। তো এখন যদি আমি আমার এখানে আসি, এখানে এখন যদি আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, দেখেন আমি এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, হয়তো আমি নাম দিলাম index.html। এটা কি হয়েছে? আসলে এটার যেই মূল এক্সটেনশনটা TXT সেটা হাইড অবস্থায় আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। সো এই এক্সটেনশনটা অবশ্যই আমাকে শো করাতে হবে, হাইড করা থাকলে এটা হবে না। সো আমি আবার ওইখানে যাব, আমার কন্ট্রোল প্যানেল আমি কি কেটে দিয়েছি, কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা যাব ফাইল এক্সপ্লোরার অপশন, দেন ভিউস, এই হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস এটাকে উঠিয়ে অ্যাপ্লাই, ওকে, কেটে দিলাম। এখন যদি আমি আমার দিস পিসিতে আসি তাহলে দেখতে পাবো যে এখানে আমাকে এখন এটা দেখাচ্ছে index.html.key, যার কারণে আমার এটা এতক্ষণ পাইনি। সো আমি এটাকে ডিলিট করে দেব। তো আমি এখান থেকে এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম মাত্র, আমাদের এই একটা ফোল্ডার ক্রিয়েট করেছি ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসটাকেই আমি ওপেন করব আমার সাবলাইমে এসে এই ফাইল থেকে, জাস্ট ফাইল থেকে আমি সিলেক্ট করব আমি কি ক্রিয়েট করছি, ফাইল নাকি ফোল্ডার। সো আমি এখান থেকে ফোল্ডার ওপেন করব। দেন আমি ডেস্কটপে যাব, ডেস্কটপ ফার্স্ট ক্লাস, এটাকে আমি সিলেক্ট ফোল্ডার করে ওপেন করলাম। এখানে আমাদের দেখেন এই যে ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে ফোল্ডার, এটা হচ্ছে আমাদের ফাইল। এখন যদি আপনি এখানে কোডিং করেন তাহলে হবে না, এখানে কোডিং করলে হবে না, সেটা কেটে দিব, এটা না। আমাদের এখানে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার থেকে ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে, এটাকে সিলেক্ট করব। এখন এখানে আসছে কি index.html। এখন হচ্ছে এটা আমার কোড এডিটর। এখন এখানে যদি আমি কোনো কাজ করি তারপরে আমি আউটপুট দেখতে পাবো। এখানে আমি কোডিং করব আর আউটপুট দেখবো কোথায়, গুগল ক্রমে, ঠিক আছে। যেমন আমি জানি যে আমার এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি আমি ডেস্কটপ ফার্স্ট ক্লাস, এই ফোল্ডারটা যে আমি ক্রিয়েট করেছি এটাকে যদি আমি এখন ওপেন করি অবশ্যই এটা গুগল ক্রমে ওপেন হবে, কারণ সেখানে অলরেডি গুগল ক্রমের আইকনও দেওয়া আছে। আপনাদের অনেকের এটা গুগল ক্রম থাকবে না, এটা হয়তো মজিলা থাকতে পারে বা অপেরা মিনি থাকতে পারে, তখন এটাকে চেঞ্জ করে নেবেন। রাইট বাটন প্রেস করবেন, প্রপার্টিস। তো এখানে এসে আমরা এখান থেকে আইকনটাকে চেঞ্জ করে দেব, সরি এটাকে ধরলাম, প্রপার্টিস। এখানে আসবেন, এসে এখানে একটা এই যে আইকন দেওয়া আছে ওপেন উইথ গুগল ক্রম, আপনাদের হয়তো বা গুগল ক্রম নাও থাকতে পারে, এইটা থাকে ডিফল্টভাবে সাধারণত কম্পিউটারের সাথে মাইক্রোসফট এডস এটা থাকে, ঠিক আছে।
সো আপনি এটাকে চেঞ্জ করে গুগল ক্রমকে সিলেক্ট করে জাস্ট ওকে করবেন, দেন অ্যাপ্লাই। ওকে, তাহলেই ওই আইকনটা বা ওই ব্রাউজারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো সাবলাইমে আসলাম। এসে আমি যদি এখানে কিছু লিখি, দেখেন আমি যদি এখানে কিছু লিখি, কেমন আছেন সবাই, এখানে যা কিছুই লিখবেন আমাদের সাবলাইমের সিস্টেম হচ্ছে সাবলাইমে কোনো কিছু লিখে সেটাকে সেভ করে আউটপুটে যে দেখতে হয়। আর যখন আমরা ব্র্যাকেটস অথবা বিএস কোড ইউজ করবো তখন ওখানে একটা লাইভ সার্ভার বলে অপশন আছে, ওটাকে অটো সেভ হয়, ওইটাতে সেভ করতে হয় না। তো আপাতত আমরা এখানে সেভ করেই ক্লাস করব। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে আমি ওপেন করবো কোথায়? ব্রাউজারে, তাই না? এখন আমাকে বলেন তো এটাকে আউটপুট আসবে? আচ্ছা, আর কেউ পিছনে সামনে আসবে না? আচ্ছা, এটা আসবে। আচ্ছা, কারণ হচ্ছে এটা HTML আসে, অন্য কিছু আসে না, সো স্যাড হওয়ার কিছু নাই। তো আসলে এটা HTML এ ট্যাগ ছাড়া লিখলেও এটা আপনাকে প্যারাগ্রাফ আকারে ধরে নেয়, কারণ সাবলাইম মনে করে যে আপনি কোনো কিছু লিখেছেন, তার মানে এটা একটা প্যারাগ্রাফ। ঠিক আছে? তো প্যারাগ্রাফকে আপনি পি ট্যাগের মাঝখানে লিখলেও আসবেন, বা এটা ছাড়া লিখলেও সাবলাইমে আসে। ঠিক আছে? যাই হোক, তো এটা আমি কেটে দিলাম। এটাকে কি বলে বলেন তো? এটা লেস দেন, এটা ফার্স্ট ব্র্যাকেট, কি এটা কি বলেন আপনারা? কি অঙ্কটা করেন নাই নাকি? অঙ্কেরটাই বলেন, আমি অঙ্কেরটা জিজ্ঞেস করতে চাচ্ছি, কি বলে? এখনো আপনারা কনফিউজড? আচ্ছা, যাই হোক, বুঝছি। এটা হচ্ছে লেস দেন, এটা লেস দেন। জাস্ট আমি এখানে একটা কিছু লিখতেছি, মনে করেন ট্যাগ নেম, এটাকে কি বলে? গেটার দেন। এই গেটার দেন আর লেস দেনের মধ্যে যদি কোনো কিছু লেখা হয় তাহলে এটাকে বলে HTML ট্যাগ। HTML ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তো HTML এর টোটাল ট্যাগ কতগুলো? প্রশ্ন আছে এটা। HTML এর প্রায় 150 প্লাস ট্যাগ আছে। তো এর মধ্যে হয়তোবা আমাদের সাধারণত একটা প্রজেক্ট করার জন্য 25 থেকে 30টা ট্যাগই এনাফ, এর থেকে বেশি প্রয়োজন হয় না। তো এখানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, কোনো ক্লোজিং ট্যাগ করার জন্য জাস্ট গেটার দেন স্ল্যাশ। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে ডিফারেন্স। আমাদের ওপেনিং ট্যাগের মধ্যে কোনো স্ল্যাশ থাকে না, ক্লোজিং ট্যাগের মধ্যে আমাদের লেস দ্যানের পর একটা স্ল্যাশ থাকে। এর মাঝখানে আমি যদি কিছু একটা লিখি, সেভ করলাম, দেন আমি সাইডে আসলাম, এখানে রিলোড। আমাকে একটা মাউস দেন তো। এটাকে ওখানে লাগাই যেখানে করছি। আচ্ছা, দেখেন তো এখানে আমাকে একটা লেখা আসছে যে পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড স্টুডেন্ট, তাই তো? এখানে যে লেখা, এটাতে তো সেম প্রবলেম আমার মনে হয়, মেবি এটাতে বাঁচতেছে না। একটু এটাতে ক্লাস নেই। দেখেন এই যে পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড স্টুডেন্ট, এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে আমাদের এখন HTML এর ভাষা, এখন হচ্ছে HTML এর ভাষা। ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক কিভাবে একটা ট্যাগ ওপেন করতে হয় আর ক্লোজ করতে হয় এই বিষয়টা। এখন মনে করেন আমি একটা ওয়েবসাইটে যাই, বাংলাদেশে একটা ওয়েবসাইটে যাই, যেমন নিউজের ওয়েবসাইট, যেমন প্রথমআলো.com, নাম তো শুনছেন সবাই, প্রথম আলো। তো এটা একটা ওয়েবসাইট ওদের। এখানে ফার্স্ট অফ অল আমাকে একটা দেখেন, এখানে একটা অ্যালার্ট দিচ্ছে, ওকে গুড। তারপরে এখানে বলতেছে যে 80% অগ্নিকাণ্ডে ঘটে যে কারণে আসলে অগ্নিকাণ্ড ঘটে এই সম্বন্ধে তারা একটা কন্টেন্ট লিখছে। আচ্ছা, আমি একটা কন্টেন্টটাকে ওপেন করি, কন্টেন্টটাকে আমি ওপেন করলাম, তাই তো? ওকে, এখানে দেখেন এই যে একটা লেখা, এটা জাস্ট একটা লেখা, তাই না? এই লেখাটা, এই যেখানে লেখাটা আর তার নিচে যদি আসি, এখানে যে একটা লেখা, এই লেখা দুটো কি সেম? পার্থক্য আছে না? কি পার্থক্য বলেন তো? এটা হচ্ছে দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই ফন্ট একটু বড় আর একটু বোল্ড, আর ওই নিচে যে ফন্টটা দেখেছিলাম আমি সেটা হচ্ছে একটু চেক অন, মানে আমাদের বোল্ড কম আর হচ্ছে ফন্ট সাইজটা অনেক ছোট। আচ্ছা,
তো এগুলো হচ্ছে একটা কন্টেন্টের টাইটেল। এই যে লেখাটা, এটা হচ্ছে কন্টেন্টের টাইটেল বা হেডিং বলতে পারেন। HTML এ টোটাল 6টা হেডিং আছে, জাস্ট একটা H1। তো H1 এর মধ্যে আমি একটা লেখা লিখি, দেখেন মনে করেন হ্যালো ওয়ার্ল্ড। তো এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে যদি আমার সাইটে এসে এখানে একটু রিলোড করি, তাহলে দেখেন এখানে একটা লেখা আসে না? এখন প্রশ্ন হচ্ছে এখানে যে লেখাটা আসলো, সেই লেখাটার আমাদের বড় কেন? আচ্ছা, এই লেখাটার আমাদের বড় কেন? এটা বড় হওয়ার কারণ হচ্ছে এটা একটা হেডিংস ইউজ করেছি আমরা। এটা হচ্ছে আমাদের একটা হেডিংস। আমি এরকম 6টা হেডিংস ইউজ করবো, দেখেন। জাস্ট আমি এখানে ইউজ করলাম H2। আচ্ছা, এটা তো আমি তার ভালো ছিল এটার থেকে। সরি, এটা আমার বোর্ডে লাগছে। ওইটাই ভালো ছিল। আমি এটা দিয়ে কাজই করতে পারছি না। আচ্ছা, একটা কাগজই দেখা যাচ্ছে। আমি একটা কাগজ নিয়ে এসেছি। হ্যাঁ দেন, এটা দেন। ওকে, দেখি, চলেন ক্লাস করি। এটা কি লাগিয়েছি? এটা মাউসেরই প্রবলেম, এখানে যে মাউস করতেছে না। আবার এই যে এটার উপরে রাখলে হবে না। দেখি এটার উপরে রাখলে কি হয়। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি চলবে। দেখেন এটা একটা H1, তারপরে আমি ইউজ করব এখানে একটা H2 নিব, এটা আর H2। এখানে আমি ইউজ করব H3। এত সময় যদি চলে যায় তাহলে অনেক কন্টেন্ট মিস করে যাবে আজকে আমাদের। আচ্ছা, H6, ঠিক আছে। H1 থেকে H6 আমি এখানে ইউজ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আমি আমার সাইটে এসে এখানে আমি রিলোড দিচ্ছি, দেখেন এখানে 6টা হেডিং আসছে। তো 6টা হেডিং এর পার্থক্য তো বুঝতে পারতেছি। প্রথম হেডিংটা H1 হচ্ছে সব থেকে বড়, সব থেকে বোল্ড। তার পরবর্তীতে যখন আমি যত নিচে যাব, ওইটা তার থেকে ছোট হবে, তার থেকে বোল্ডনেসটা কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে তাহলে কোন হেডিংসটা নিয়েছে, তাই তো? আমি চাইলে এটাকে চেক করতে পারি। তো আসলে আমি এটাকে চেক করব যে ওরা আসলে এখানে কি এমন জিনিস নিয়েছে যার কারণে ওদের লেখাটা এত বড়। তো একটু এটাকে একটু নিচে আসতেছি আমি। সরি, আরেকটু উপরে আসবো এখান থেকে হেডিংটা দেখার জন্য। এটা তো এখানে দেখেন, এই যে আমাদের 80% অগ্নিকাণ্ড ঘটে যে কারণে, সেটা একটা H1 এর মধ্যে রাখা হয়েছে, একটা H1। এই H1 এর মধ্যে রাখার কারণে হয়তোবা এই লেখাটা এতটা বড় হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, গুড। তাহলে হয়তোবা এটা একটা হেডিংস। আর H1 কোথায় ইউজ হয়? কোনো কন্টেন্টের টাইটেল, কোনো কার্ডের টাইটেল, কোনো ভিডিওর টাইটেল, বা হচ্ছে কোনো প্যারাগ্রাফের টাইটেল, এই টাইপের, বা কোনো ইমেজের টাইটেল, এগুলোর জন্য সাধারণত এই হেডিংসটা ইউজ করা হয়। এই হেডিংসের নিচে যেগুলো ইউজ করা হয়েছে এগুলো আসলে প্যারাগ্রাফ। তো দেখেন, আমি জাস্ট এই হেডিং এর নিচে এতগুলো হেডিং আমি চাচ্ছি না, আমি জাস্ট এখানে একটা হেডিং চাচ্ছি H1। বাকিগুলো কেটে দিলাম। এখানে যেগুলো আছে এগুলো আমি কেটে দিলাম, এগুলো আমি চাচ্ছি না, কেটে দিলাম। ওকে, H1 সেভ করলাম। এখন আমাদের এখানে জাস্ট একটা কন্টেন্টই আছে, জাস্ট এখানে আমাদের একটা মাত্রই কন্টেন্ট আছে, যেটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই লেখাটা এখন কোথায় আছে? লেফটে না? আমি যদি চাই এই লেখাটাকে সেন্টারে নিতে পারি। আপনাদের কারো গরম লাগছে না? যায় না, আমার তো গরম লাগতেছে। গরম লাগতেছে? আচ্ছা, যারা বোরকা বলেছে তাদের গরম লাগার কথা। তো এটা ছেড়ে দিব? এই যে শীত, আপনার মতামত কি বলেন? থেকে পায়ে মোজা পরে আসবো। জি, পায়ে মোজা পরে আসবেন, আর একটা পিঠে বড় দেখে একটা সোয়েটার পরে আসবেন, মোটা কাপড়ের। ঠিক আছে? কালকে তো নাই, সামনে ওই তো কালকে বলতে আগামী শুক্রবার।
আচ্ছা, সো দেখেন এখানে এই লেখাটা এখন আমাদের আছে লেফট। আমার না ক্লাস নিতে খুব মানে মজা পাচ্ছি না কোনো। আচ্ছা চলেন এটা দিয়ে নেবো আজকে। তো রিলোড করলাম, ঠিক আছে। দেন এখানে আসলাম, এখানে এসে এই লেখাটাকে কি করবো, আমি সেন্টারে নেবো, ঠিক আছে। কন্ট্রোল এক্স, জাস্ট এখানে আমি একটা সেন্টার ট্যাগ ইউজ করতে পারি। তার মাঝখানে যদি আমি আমার H1টাকে শো করাই, তাহলে হয়তো বা ওই লেখাটা আমার লেফটে চলে আসবে, সেন্টারে চলে আসবে। এখন জাস্ট এটাকে ধরলাম, এই লেখাটা কিন্তু সেম, জাস্ট H1 লেখাটা কিন্তু ঠিকঠাকই আছে। জাস্ট তার আগে আমি একটা HTML এর ট্যাগ ইউজ করেছি, যেটার নাম হচ্ছে আমাদের সেন্টার। এখন দেখেন এই লেখাটা সেন্টারে চলে আসছে। ওকে, আচ্ছা, এই সেন্টার ট্যাগের আন্ডারে হয়তো আমি কিছু প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি। এর নিচে আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মাঝখানে আমি কি করব, কিছু প্যারাগ্রাফ লিখবো। তো প্যারাগ্রাফ লেখার জন্য, বা প্যারাগ্রাফ আপনি চাইলে এখানে লিখতেও পারেন, আমার হাতে সময় কম, তো যার কারণে আমি প্যারাগ্রাফকে কপি করে নিয়ে আসবো। আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। মনে করেন একটা সাইটে যাব, নাম হচ্ছে লরেম ইপসাম। এই লরেম ইপসাম সাইটে এসে আপনারা এখান থেকে প্যারাগ্রাফ কপি করবেন। এখান থেকে আমি কিছু প্যারাগ্রাফ নিচ্ছি, কন্ট্রোল সি, কপি করলাম। দেন আমি আমার সাইটে এসে এই প্যারাগ্রাফের মধ্যে এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল এস সেভ করলাম। সাইটে এসে এখানে রিলোড, সরি এখানে না, আমরা এখানে রিলোড। দেখতে পাচ্ছি আমার এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে। এই প্যারাগ্রাফগুলোকে ফরম্যাটিং করা যায়। ফরম্যাটিং বলতে আমাদের HTML এর মধ্যে একটা অপশন আছে, HTML ফরম্যাটিং। ফরম্যাটিং বলতে এই লেখাগুলোকে ডিজাইন করা যায়। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি। এই কাজগুলো আমাদের এখানেও করা যায়। চলেন করি। সো আমরা যদি চাই, এখানে যে লরেম ইপসাম লেখাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লরেম ইপসামটা লেখাটা নর্মাল, আমি চাইলে এই লেখাটাকে বোল্ড করে দিতে পারি। ধরেন এই লরেম ইপসামকে ধরে এখানে একটা বি ট্যাগ ইউজ করবো, তার মাঝখানে এটা সেভ করলাম। দেন সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার লরেম ইপসামটা বোল্ড হয়েছে। এটাকে কি বলে, এটাকে বলে HTML ফরম্যাটিং, ঠিক আছে। আমরা ফরম্যাটিং করতেছি। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে একটু সিলেক্ট করলাম, প্রিন্টিং, এটাকে কন্ট্রোল এক্স, হয়তো বা এখানে আমি একটা ইটালিক চাচ্ছি, এই লেখাটা ইটালিক হবে, তাহলে আই ট্যাগ। সাইটে এসে রিলোড, লেখাটা ইটালিক হয়েছে। ওকে, এরপরে আমি যদি চাই এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, আমি এটাকে চাচ্ছি ইউএল আন্ডারলাইন দিতে, তাহলে ইউ ট্যাগ। সাইটে আসবেন, এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এটা আন্ডারলাইন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যদি চাই এই লেখাটাকে স্ট্রং করবে, স্ট্রং, তবে মনে রাখবেন HTML এর কিছু সিমিলার ট্যাগ আছে। যেমন একই কাজ একাধিক ট্যাগ দিয়ে করা যায়। যেমন বোল্ড ট্যাগ দিয়ে আমি বি ট্যাগ দিয়ে বোল্ড করেছি, স্ট্রং ট্যাগেও বোল্ড হবে। দেখেন, সেভ করে এখানে এসে রিলোড দেন, দেখেন বোল্ড ট্যাগের মধ্যেও এটা মোটা হয়েছে। এরকম অনেক সিমিলার ট্যাগ আছে। ওকে, আচ্ছা, জাস্ট এটা কেন দেখলাম, তাহলে আপনাদের শেখার কারণে, যে আপনারা শিখে রাখলেন যে স্ট্রং ট্যাগ নামেও একটা ট্যাগ আসলে আমাদের আছে। আচ্ছা, এরপর আমি যদি চাই মার্ক, মনে করেন মার্ক করতে চাচ্ছি কোনো কিছু, মার্ক মানে হচ্ছে হাইলাইটার, কোনো হাইলাইট হবে একটা লেখা, হাইলাইট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে ইয়েলো কেন আসলো, তাই তো? এটার অ্যান্সার হচ্ছে এই মার্ক যে ট্যাগটা করা হয়েছে, এই মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। তো আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, সেটা CSS দিয়ে কোনো কালার চেঞ্জ, দেন হচ্ছে অন্য কোনো কালার আমি বসাইতে পারি। ওকে, তার জন্য আমাকে CSS ইউজ করতে হবে। সো আমি এখানে আসলাম, এখানে এসে আমি মার্ক ট্যাগ ইউজ করলাম। দেন আমি এটাকে সিলেক্ট করব। আমি এখানে চাচ্ছি স্মল নামেও ট্যাগ আছে আমাদের, টাকাটা একটু ছোট হবে, দেখা যায় এই যে। আচ্ছা, এরপরে আমাদের এগুলোরও কিছু সিমিলার ট্যাগ আছে। এর আগে আমি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা দেখাই। যেমন মনে করেন আমি এখানে যে 1960 আছে, এই পুরো লেখাটাকে একটু মার্ক করবো। এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে এখানে একটা মার্ক ট্যাগ ইউজ করবো, তার মাঝখানে এটাকে রাখলাম, এখানে একটা TS শো করালাম। এখানে এসে যদি আমি এটাকে রিলোড করি, তাহলে ওই যে এখানে 1960 TH, এটা কোথায় থাকে, উপরে না নিচে? উপরে। সো আমাকে এটাকে উপরে নিতে হবে। সো আমি এটাকে উপরে নিব, তাহলে ইউজ করবো সাবস্ক্রিপ্ট, সাব, তার মাঝখানে এই TH-টাকে দিব, TH। সেভ করলাম, সাইটে এসে রিলোড, উপরে উঠেছে। চাইলে এটাকে নিচেও নামানো যায়।
যে তাহলে আমাকে এসইউবি সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। দেন এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সাইটে এসে এখানে রিলোড। ওকে, নিচে নেমে গেছে। আচ্ছা, আমাদের আরো কিছু ফরম্যাটিং আছে যেটা সিমিলার, যেমন এই যে এখানে আই ট্যাগ হয়েছে না, আই ট্যাগ ইটালিক, এই ইটালিকটা আমরা অন্য একটা ট্যাগের মাধ্যমে করতে পারি। কন্ট্রোল এক্স, এটাকে ইএম বলে, ইএম মানে হচ্ছে এম ফেস্ট ট্যাগ। কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে রিলোড। কোথায় দিয়েছি হয়েছে, এই যে এটা দেখেন, এই যে ওকে আমাদের ইটালিক হয়েছে। সেম আমি যদি আন্ডারলাইনও করতে চাই, আন্ডারলাইনের আমাদের সিমিলার আরেকটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে ইনসার্ট ট্যাগ। সাইটে এসে রিলোড, আন্ডারলাইন হয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের কিছু কাজ, ঠিক আছে। জাস্ট এই যে এতক্ষণ যে আমি ট্যাগগুলো ইউজ করলাম, এগুলোকে কি বলে? HTML ফরম্যাটিং। আচ্ছা, গুড। তো এতক্ষণ যা করলাম এটা আসলে কোড করার সিস্টেম না, এভাবে আসলে কোড করে না, কোড করার ওয়ে আছে। তো আমাদের সবসময় একটা ওয়েবসাইট, যেমন মনে করেন এই যে একটা ওয়েবসাইট প্রথম আলো বা লরিম ইপসাম, এই পুরো ওয়েবসাইটটা আসলে HTML ট্যাগের মধ্যে আছে, ঠিক আছে। সো দেখেন আমি এখানে প্রথমে একটা HTML ট্যাগ নিব, HTML ট্যাগ, HTML, ঠিক আছে। HTML এর মধ্যে আমি নিব হেড, হেডের মধ্যে নিব টাইটেল, আর এই হেড ট্যাগের মধ্যে পরে আমি নিব বডি। ওকে, এটা হচ্ছে টেমপ্লেট। পুরো হেডের মধ্যে, হেড ট্যাগের মধ্যে কি হয়, হেড ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে যত লিংক আছে, মানুষের মাথায় কি থাকে? ব্রেন। আপনার হাত পা যে নাড়াচাড়া করে, এটা কি মনে করছেন আপনি ব্রেন ছাড়া? নো, আপনি যখন কোনো হাত পা নাড়াচাড়াও করেন, এটা হচ্ছে আপনার ব্রেনের সাথে কানেক্টেড। না হলে দেখবেন যে যার ব্রেনটা কাজ করে না, সে কিন্তু ঠিকই হাত পাটা নাড়াচ্ছে, কিন্তু সেটা স্বাভাবিক না, তাই না? আচ্ছা, তো এটা দেখেন এই হেড ট্যাগের মধ্যে আমার একটা ওয়েবসাইটে যত লিংক হয় সেগুলো আমি হেড ট্যাগের মধ্যে ইউজ করব। আচ্ছা, টাইটেল, ধরেন আপনাকে দেখে মানুষ কি বলে, মানুষ না, আপনার ওয়েবসাইটটা দেখে সে কি বলবে, এটা একটা টাইটেল দিতে পারেন। আমি এখানে বলতে পারি যেমন আজকে আমরা ক্লাস HTML, তো দেখেন আমি এই টাইটেলের মধ্যে কিছু একটা লিখেছি HTML, দেখেন তো এই লেখাটা কোথাও আসছে? কোথায় আসছে? আচ্ছা, গুড, এই ট্যাবে আসছে, এই যে এখানে দেখতে পাচ্ছি আমার একটা লেখা আসছে HTML। ওকে, গুড। তো আমার টাইটেল আসলো, আসলে তারপর বডির মধ্যে কি হয়? একটা ভিজিটর একটা ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখতে পায় সবই বডির মধ্যে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এটা কোথায় হয়েছে? সম্পূর্ণ কাজটাই বডির মধ্যে। সো আমি এখানে বডির মধ্যেই কাজটা করবো। সাবলাইমে এসে এতক্ষণ যা করেছি এটা এখানে পেস্ট করবো। যাই হোক, সাবলাইমটা আপডেট না, যার কোনো কাজ করতেছে না। আচ্ছা, তো দেখেন এখানে যে কোডিংটা করলাম এটা হচ্ছে আসলে, এটা এখন HTML কত কে বলতে পারবেন? এটা HTML5। আচ্ছা, তো এটা আসলে HTML5 না। HTML5 এর জন্য আমাদের কিছু ইন্ডিকেট করে বলে দিতে হয়, না হলে আসলে বলে না, ওরা আসলে বুঝে না। এখনো আসলে এই সাবলাইমটা বুঝে নিচ্ছে যে আসলে এটা HTML4। HTML5 এর জন্য আমাদের এক্সট্রা একটা ট্যাগ ইউজ করতে হয়। এখানে আমরা ইউজ করব ডক ট্যাগ। যদি আপনার HTML এর উপরে ডক টাইপ HTML-টা থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা HTML5, আর এটা যদি না থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা HTML5 না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে আসি, এখানে এসে জাস্ট একটা রিলোড। এখন দেখতে পাচ্ছি আমার সবকিছু আসছে। এখন চলেন আমি একটা ছবি অ্যাড করতে চাচ্ছি, এখানে একটা পিকচার্স। HTML এ সব ট্যাগের ক্লোজিং হয় না, মনে রাখতে হবে, সব ট্যাগের কি হয় না, ক্লোজিং হয় না। সো আমি এখানে IMG ইউজ করবো, ইমেজ। আচ্ছা, এটা আমি ম্যানুয়ালি নিয়েছি, না বুঝলাম না। IMG ট্যাগ, তার মাঝখানে নেব আমি একটা SRC। হ্যাঁ, দেখেছি আমি। তো SRC, ওকে, দেন ইকুয়াল, দুটি ইনভার্টেড কমা, একটা সোর্স নিলাম আমরা, জাস্ট একটা সোর্স। এই সোর্সের মধ্যে আমরা আমাদের ছবি ইউজ করবো। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে, জাস্ট ওপেনিং ট্যাগ। এখন ইমেজ দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে আমাদের অনলাইন, একটা হচ্ছে আমাদের অফলাইন।
তো আগে চলেন একটা অনলাইন ইমেজ ইউজ করি। যেমন ধরেন গুগলে সার্চ করলাম আইটি মিরাজুল খান, তো এখান থেকে একটু ইমেজ আসি। ধরেন এখান থেকে একটা ছবি নেই, আমি সাধারণ একটা ছবি নিচ্ছি, একটা কোডিং এর ছবি নিলাম আমি, বা হচ্ছে এটাই নিই, ক্লিক করলাম, জাস্ট রাইট বাটন প্রেস করলাম, বললাম কপি ইমেজ অ্যাড্রেস। যদি কোনো অনলাইন ইমেজ দিতে হয়, যদি আমি কোনো অনলাইন ইমেজ দিতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কপি ইমেজ অ্যাড্রেস করতে হবে। জাস্ট কপি করলাম, দেন আমি আমার সাইটে আসবো, এসে এই সোর্সের মধ্যে দুইটা ইনভার্টেড কমার মধ্যে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিব। অবশ্যই বলেছি সেভ করতে হবে, কোনো কিছু সাবলাইমে লেখার পরে সেভ করতে হয়, দেন আমাদের এই সাইটে আসতে হয়। এখানে এসে একটা রিলোড দেন, দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আসছে, কিন্তু ছবিটা কি বিশাল, তাই না? অনেক বড় ছবি। এই ছবিটাকে ছোট করা যায়, সমস্যা নেই। আমি জাস্ট এখানে এই ছবিটা ছোট করার জন্য একটা উইথ সেট করব। উইথ হয়তো আমি উইথ বললাম 300 পিক্সেল, আর এখানে একটা হাইটও বলে দিচ্ছি আমি, হাইট আমাদের 300 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে এসে রিলোড দিচ্ছি। তো দেখেন এই 300 পিক্সেল লম্বা এবং 300 পিক্সেল পাশাপাশি হয়ে গেছে। আমি লম্বাটা এত চাচ্ছি না, আমি লম্বাটা চাচ্ছি হয়তোবা হবে 150 পিএক্স। পিএক্স মানে তো পিক্সেল, এটা তো বুঝেন। আচ্ছা, এখানে এসে রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি এখন ইমেজটা মোটামুটি ঠিকঠাক। ঠিক আছে, সে 150 পিক্সেল হাইট নিয়েছে আর 300 পিক্সেল উইথ নিয়েছে। এটা হচ্ছে একটা অফলাইন ইমেজ ইউজ করার সিস্টেম। আপনারা এভাবেই অফলাইন ইমেজ ইউজ করবেন, সরি অনলাইন ইমেজ এভাবে ইউজ করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখেন আমি যদি আমার সাইটের এখানে যে গ্যালারিটা আছে, এই গ্যালারির পরে আমি চাচ্ছি অফ লেখাটা এখান থেকে শুরু হবে না, তার নিচে নেমে যাবে। যেমন আমরা এন্টার দিলে কি হয়, নিচে নেমে যাবে, এরকম নিচে নামাতে যাচ্ছি। এই কোডিংটাও দেখাই দিই আপনাদের। সো এই মার্ক ট্যাগের এখানে ক্লোজ হয়েছে, এই যে অফ, এখানে আমরা একটা ব্রেক ইউজ করবো, বিআর মানে হচ্ছে ব্রেক। আপনি যখন একটা বিআর ইউজ করবেন তখন সে একটা এন্টারের কাজ করবে। দেখেন এই লেখাটা নিচে নেমে যাবে, এখান থেকে অফটা নিচে নেমে যাবে। একবার ইউজ করলাম যার কারণে একটা এন্টার নিয়েছে। আমি যদি একাধিক ইউজ করি তাহলে একাধিক আমাকে জায়গা দিবে। আমি যদি বিআর ইউজ করি, কয়বার ইউজ করলাম, এখানে দেখবো 3টা এন্টার দিবে আমাকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এন্টার কিভাবে দিতে হয় তার সিস্টেম। কিন্তু যদি মনে করেন স্পেস প্রয়োজন হয়, আমি চাচ্ছি স্পেস দিব কোথায়, ধরেন এখানে যে 1960 TH এরপর যাচ্ছি স্পেস দেওয়ার জন্য। স্পেস বুঝেন তো, মানে আমরা আমাদের একবার স্পেস করলে মাঝখানে অল্প একটু জায়গা হয়, সেই স্পেসটা দিতে চাচ্ছি। মনে রাখবেন HTML বা হচ্ছে ওয়েবে আপনি যা কিছুই করতে চান সবই করা যায়, কিন্তু তার জন্য কোডিং কল করতে হবে। কোড ছাড়া সে আউটপুট দিবে না। সো আমার 1996 হয়েছে, সরি এখানে, তাই তো, এখানে স্পেস দিব। এই মার্ক ট্যাগের পরে এখানে সিলেক্ট করে এখানে ইউজ করব অ্যান্ড NBSP ক্লোন। জাস্ট এটাকে আমি কয়েকবার ইউজ করতেছি, একবার করলে তো তেমন বুঝবেন না, কয়েকবার দিলাম। আমি এখানে কয়েকবার NBSP ইউজ করলাম। এখন সাইটে আসবো, রিলোড, স্পেস। আমি যতগুলো দিয়েছি ততগুলোর কারণে এখানে ততগুলো স্পেস আসছে। বিষয়টা ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন আশা করি। এতটুকু নিয়ে কারণ কোশ্চেন আছে? আচ্ছা, এটা হচ্ছে ইমেজ। কি দেখাইলাম আমাদের অফলাইন ইমেজ, অনলাইন ইমেজ কিভাবে নিতে হয়, তাই তো? আরো কিছু দেখাবো আজকে। মোটামুটি HTML তো 3টা ক্লাস স্যার। সো চলেন একটা অফলাইন ইমেজ ইউজ করি। আজকের কন্টেন্ট শেষ হয় না, আজকের কন্টেন্ট শেষ করতে আরো মিনিমাম 40 মিনিট লাগবে। সো চলেন একটা কি করব, অফলাইন ইমেজ দেবো, তাই তো? রাইট বাটন, ইমেজটা সেভ করে নিচ্ছি আমি, সেভ ইমেজ। এখান থেকে সেভ ইমেজ। কি ব্যাপার আজকে তো প্রবলেম। তো চলেন ইমেজটা কোথায় সেভ করব? আমার যে ফোল্ডার আছে ডেস্কটপ,
এখানে ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাসের পরে এই ইমেজটার নাম দিলাম মনে করেন 1, এন্টার। এখন আমি আমার এই ইমেজটাকে শো করাতে চাচ্ছি, জাস্ট এখানে আমি এগুলো চাচ্ছি না, এই অনলাইন ইমেজটা কেটে দিলাম। এখানে জাস্ট আমি বলবো 1.jfif, দেন এখানে এসে আমি আমার সাইটে এসে রিলোড দিচ্ছি। ইমেজকে আসছে আদৌ? ওকে, ছবিটা দেখা যায়? এটা হচ্ছে আমাদের একটা অফলাইন ইমেজ, আমি ডাউনলোড করে ইমেজটাকে সেট করেছি। এখন যেটা করব, মনে করেন একটা ওয়েবসাইটের মধ্যে কি ইমেজ একটা থাকে? একাধিক ইমেজ থাকতে পারে। তার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, নিউ ফোল্ডার, ফোল্ডারের মধ্যে বললাম img, ইমেজ ফোল্ডার ক্রিয়েট করলাম একটা। এই ফোল্ডারের মধ্যে Ctrl+X করে এই ইমেজের মধ্যে, এই ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটাকে রেখে দিলাম। ওকে, এখন বলেন তো এটা কি আউটপুট আসবে? এখন দেখবো আমাকে বলছে যে আপনার এখানে ইমেজ আছে, কিন্তু ইমেজটার লোকেশন বা প্যাথ ঠিক নাই। সো কোনো ফোল্ডার দেখেন, আমার রুট ফাইল হচ্ছে HTML, আমার রুট ফাইল কি HTML, এই যে index.html, এটা হচ্ছে আমার রুট ফাইল। এখন এই ফাইলটা থেকে আমার ইমেজটা কি একটা ফোল্ডারের মধ্যে, তাহলে আমাকেও কোড দিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। তাহলে আমি আমার এই ফাইলের মধ্যে এসে এই সোর্সের আগে 1.jfif এর আগে ওই ফোল্ডারের নামটা লিখে দেবো, ফোল্ডার স্ল্যাশ। ঠিক আছে, আমি জাস্ট ফোল্ডার, যেই ফোল্ডারের মধ্যে ঢুকে জাস্ট এটাকে বলে দিলাম। এখন এখানে রিলোড দিব, তো দেখেন ছবিটা আসছে, তাই তো? কোনো ফোল্ডারের মধ্যে এন্ট্রি করার জন্য ফোল্ডার নেম প্লাস একটা স্ল্যাশ দিতে হয়, তাহলে সেটা আউটপুট আসে। এখন মনে করেন আমি যদি ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকি, প্রবেশ করলাম, এটাকে Ctrl+X দিয়ে কাট করলাম, এখানে এসে এটাকে পেস্ট করলাম। এখন যদি সাইটে সেটা পাবে? পাবে না। আচ্ছা, এখন মনে করেন আমি চাচ্ছি এই ছবিটা আউটপুট আসবে, তাহলে কি করতে পারি বলেন তো? ইমেজ স্ল্যাশটা কেটে দেবো। ওনার সাথে সবাই আপনার একমত? অন্য আর কোনো ওয়ে আছে এটা ছাড়া? আমার সিএস সিস্টেম সব ঘুমায়, আপনাদের কি ঘুম পাচ্ছে? আপনারা কেউ কোনো কথা বলেন না কেন? দেখেন, আমি ফোল্ডারের ভিতরে যদি ঢুকতে পারি, ফোল্ডার থেকে বের হতে পারি না? আমি এটা তো এখন হচ্ছে আমার এই ইন্ডেক্স ফাইলে আছে, দেখেন এই যে এখানে ইন্ডেক্স ফাইলে আছে, এখন কোনো ফোল্ডারের মধ্যে নাই। হ্যাঁ, না না, ওটা তো আরেক ফোল্ডার, ওটা তো অন্য, পুরো জিনিসটাই ফার্স্ট ক্লাসের মধ্যে আছে। সো দেখেন, মনে করেন আমি কি করলাম, এখানে এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্সের মধ্যে আমার ইমেজ কি দিব? সেই ব্যাকই তো করতেছি, কিন্তু ব্যাকটাই করবো কোডিং দিয়ে। সেটা কি, সেটা বলেন। বুঝছো? ওটা তো ব্রেক। দেখেন, হ্যাঁ, সেটা কিভাবে বেরোবে? আমিও তো জানি ফোল্ডার থেকে বেরোতে হবে, কিন্তু ফোল্ডারটা থেকে কিভাবে বেরোবে এটা আমি জানতে চাচ্ছি। দেখেন, মনে করেন এটা একটা বিড়াল, এটা কি 1.jfif এর একটা বিড়াল। সো এই বিড়ালটাকে আপনি প্রথম কি করলেন, আউটপুট করলেন। এখানে প্রথম ওকে বললেন এরকম বললেন, তাই তো? image.html, তখন দেখলেন কি যে এটার আউটপুট আসতেছে। যখন আমি এখানে আসলাম তখন থেকে ছবিটা আসে, কিন্তু যখন আমি দিস পিসিতে চলে গেলাম, এখানে চলে আসলাম, চলে এসে এই বিড়ালটা কি করলো, এখান থেকে দৌড় দিয়ে এটার মধ্যে চলে গেল এখানে, তাই তো? তখন আমি আবার আমার কোডিং এ যে তাকে বলে দিলাম যে ঠিক আছে, তুমি যেহেতু ভিতরে গেছো, আমি এখানে তোমার নামটা বলে দিলাম, img ফোল্ডার স্ল্যাশ। ওকে, এখন যদি আউটপুটে আসি তাহলে দেখবো যে আমার ইমেজটা এখানে বিদ্যমান, ইমেজটা এখানে আছে। আচ্ছা, এরপরে আমি আবার এখানে আসলাম, এখানে আসবো, এই ছবিটা আবার কি করলো, এই বিড়ালটা এখান থেকে বের হয়ে এখানে চলে আসলো, তাই তো? তাহলে আমাকে আবার ব্যাক করতে হবে। সো আমি এখন এই ফোল্ডার থেকে আমিও বের হব, তার জন্য //। এখন আমি আমার সাইটে এসে যদি এখানে রিলোড করে, দেখবেন ছবিটা আছে। কোন ফোল্ডারে ঢোকার জন্য আমাদের ফোল্ডারের নাম লিখতে হয়, আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য //, দুইটা ডট একটা স্ল্যাশ, তাহলে আমরা ফোল্ডার থেকে বের হতে পারবো। ঠিক আছে? ওকে, গুড। আজকের ক্লাস এই পর্যন্তই।